সহকারী শিক্ষক ডক্টর শহীদুল্লাহ একাডেমি, গড়দুয়ারা, হাটাজারি, চট্টগ্রাম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডক্টর শহীদুল্লাহ একাডেমি অনলাইন শ্রেণী কার্যক্রমে। এই কারণে আজ আমরা সবাই গৃহবন্দী, শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা ঘরের কোণে বন্দী হয়ে পড়েছি। এই পরিস্থিতি বাংলাদেশ সহ সারা বিশ্বের সবাই আমরা এই পরিস্থিতির কারণে আজ বিপর্যস্ত। কিন্তু আমাদের এরই মাঝে বাঁচতে হবে, গাইতে হবে জীবনের জয়গান। তাই অন্যান্য সব কাজকর্মের পাশাপাশি আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে লেখাপড়া। আশা করি তোমরা পরিবারের সবাইকে নিয়ে সুস্থ এবং নিরাপদে ঘরে অবস্থান করছো। পরম করুণাময় সৃষ্টিকর্তা তোমাদের সহায় হন। আমরা আজকে পড়াবো দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একাদশ অধ্যায়ের অর্থনৈতিক নির্দেশক সমূহ এবং বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। পরিচ্ছেদ 1, বাংলাদেশের অর্থনীতির নির্দেশক সমূহ। আজ আমরা সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা আলোচনায় ফিরে যাই। আজ আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দশম শ্রেণীর একাদশ অধ্যায়ের অর্থনৈতিক নির্দেশক সমূহ ও বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। পরিচ্ছেদের 1-এ মোট জাতীয় উৎপাদন। আমরা যদি কোনো দেশের অর্থনৈতিক অবস্থা জানতে চাই, মনে করো তুমি বাংলাদেশের অর্থনীতির অবস্থা সম্পর্কে একটি ধারণা লাভ করতে চাও, তাহলে তোমাকে বাংলাদেশের মোট জাতীয় উৎপাদন, মোট আভ্যন্তরীণ বা দেশীয় উৎপাদন এবং কোনো দেশের অর্থনীতির অবস্থা জানতে হলে সেই দেশটি মোট জাতীয় উৎপাদন, মোট আভ্যন্তরীণ বা দেশীয় উৎপাদন ও জাতীয় আয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। এগুলোকে বলা হয় অর্থনীতির নির্দেশক। অর্থাৎ কোনো দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানতে হলে সেই দেশে উৎপাদিত দ্রব্য সেবার মোট অর্থমূল্যের সমষ্টি, বিদেশ থেকে যে পরিমাণ অর্থ মানুষ বিদেশে প্রেরণ করছে তা জাতীয় অর্থনীতিতে কীরকম প্রভাব ফেলছে এবং মাথাপিছু জাতীয় আয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। কারণ এগুলো অর্থনীতির মান নির্দেশ করে। অর্থাৎ এইসব মানদণ্ডের উপর ভিত্তি করে একটি অর্থনীতির প্রকৃত চিত্র আমরা পেতে পারি। এখন আসো আমরা অর্থনৈতিক যে নির্দেশকগুলি আছে সেগুলো নিয়ে আলোচনা করি। প্রথম অর্থনৈতিক নির্দেশকটি হচ্ছে জাতীয় উৎপাদন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করব জাতীয় উৎপাদন কি এবং সেটি একটি দেশের অর্থনীতিতে কী রকম প্রভাব ফেলতে পারে। তাহলে আমরা আলোচনা করছি মোট জাতীয় উৎপাদন কি। তোমরা খুব ভালো করে খেয়াল করবে, প্রয়োজনে ওয়ার্ডসগুলো খাতায় লিখে নাও, তাহলে তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর করার সময় বা বিষয়টি আত্মস্থ করতে তোমাদের এটি সহায়তা করবে। মোট জাতীয় উৎপাদন হলো কোনো একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, কোনো দেশের প্রাকৃতিক সম্পদ বা ভূমির উপর মোট শ্রম মূলধন বিনিয়োগ করে যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার আর্থিক মূল্য। বস্তুগত ও অবস্তুগত সেবা বলতে আমরা কি বুঝি একটু আলোচনা করি। বস্তুগত সেবা তোমরা তো জানো, একটি দেশের উৎপাদিত সব দ্রব্য সামগ্রী কে বস্তুগত সেবার মধ্যে পড়ে। আর অবস্তুগত সেবাটা হচ্ছে, মনে করো, যার আর্থিক মূল্য বা বিনিময় মূল্য নেই, যেমন শিক্ষকের পাঠদান, চিকিৎসকের চিকিৎসা প্রদান, ব্যাংকারের অর্থ সংক্রান্ত বিষয়ে সহায়তা প্রদান, এগুলোকে বলা হয় অবস্তুগত সেবা। মোট জাতীয় উৎপাদনকে আমরা 3টি দিক বিবেচনা করে পরিমাপ করতে পারি: উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা এবং উৎপাদনের উপকরণের অর্জিত আয় এবং সমাজের মোট ব্যয়। এখন এই 3টি দিকের বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম বিষয়টি হলো উৎপাদনের উপকরণের অর্জিত আয়। কোনো দেশের অর্থনীতিতে জনগণের প্রয়োজনের ভিত্তিতে নানাবিধ দ্রব্য সামগ্রী ও সেবা উৎপাদন করা হয়। উৎপাদিত দ্রব্য সামগ্রীর বিভিন্নতার কারণে সেগুলোর সবগুলো পরিমাণ একত্রে যোগ করে জাতীয় উৎপাদন নির্ণয় করা সম্ভবপর হয় না। তাই উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা সবগুলো তার বাজার দাম দিয়ে গুণ করে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হয়। এভাবে প্রাপ্ত প্রতিটি দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে। উৎপাদনের উপকরণগুলো বাজারে আসার আগে
একাধিকবার ক্রয় বিক্রয় হয়। তবে আমরা উৎপাদনের মোট জাতীয় উৎপাদন নির্ণয় করতে হলে শুধু চূড়ান্ত দ্রব্যটি হিসাব করব। কোনো দ্রব্য বাজারে আসার আগে প্রাথমিক, মাধ্যমিক পর্যায়ে এবং চূড়ান্ত পর্যায়ে এটি ক্রয় বিক্রয় হয়। তো আমরা চূড়ান্ত পর্যায়ের দ্রব্যটির শুধু হিসাব করব। হ্যাঁ, এই প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে দ্রব্যটি ক্রয় বিক্রয় হয় উৎপাদনকারী এবং ব্যবসায়ীদের মধ্যে। আর চূড়ান্ত পর্যায়ে ভোগকারী অর্থাৎ ক্রেতা, যিনি বিষয়টি দ্রব্যটি কিনবেন এবং ভোগ করবেন, সেটি তিনি চূড়ান্ত পর্যায়ে কিনে নেন এবং সেটি আর চূড়ান্ত পর্যায়ে ভোগকারী বা ক্রেতার ক্রয়ের পর আর ক্রয় বিক্রয় হবে না। তো জাতীয় উৎপাদন নির্ণয় করতে গেলে আমরা আলাদা আলাদাভাবে অর্থাৎ প্রাথমিক, মাধ্যমিক এবং চূড়ান্ত পর্যায়ের হিসাবটি করে যদি করি, তাহলে মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের হিসাবটিতে ভুল হবে। আমরা চূড়ান্ত পর্যায়ে দ্রব্যের মূল হিসাবটি জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে গণনা করব। আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদের বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি। ধরো যে কোনো একটি উৎপাদনের পণ্যদ্রব্য, বা ধরো তুমি একটি বাজার থেকে শার্ট কিনবে 600 টাকা দিয়ে, তাহলে সেই 600 টাকার দামের মধ্যেই শার্ট উৎপাদন করতে আমাদের কী লাগে? প্রাথমিক দ্রব্যটা হচ্ছে তুলা, তারপরে সুতা, কাপড়, এগুলো থেকে শার্ট উৎপন্ন হয়। এবং আমি আলাদা আলাদাভাবে যদি তুলার দাম, সুতারের দাম, কাপড়ের দাম এবং শার্টের দাম হিসাব করি, তাহলে এটি হবে একটি ভুল হিসাব। কারণ ওই শার্টের দামের মধ্যেই একইভাবে একত্রে তুলার দাম, সুতার দাম, কাপড়ের দাম এবং উৎপাদিত শার্টের মজুরি মূল্য সহ সব কিছু অন্তর্ভুক্ত রয়েছে। তাই চূড়ান্ত পর্যায়ে দ্রব্যটি হিসাব করতে হলে আমাদের চূড়ান্ত পর্যায়ে অর্থাৎ ভোগকারী যেটি চূড়ান্তভাবে কিনে নেবেন এবং ক্রয় করবেন, অর্থাৎ ব্যবসায়ী এবং মধ্যস্বত্বভোগীরা ছাড়া ভোগকারী যেটি কিনে নেবেন এবং ক্রয় করে কিনে নেবেন এবং চূড়ান্ত পর্যায়ে যেটি ভোগ করবেন, সেটির হিসাবটাই চূড়ান্ত হিসাব। এই পদ্ধতিতে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করতে হলে উৎপাদনের উপাদানসমূহ মোট আয়ের সমষ্টি নির্ণয় করতে হবে। ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন উৎপাদনের এই 4টি উপাদানের আয় যথাক্রমে সুদ, মুনাফা, খাজনা বা মজুরি। 1 বছর উৎপাদনে উৎপাদিত দ্রব্য সামগ্রীর আয় যথাক্রমে সুদ, মজুরি, খাজনা এবং মুনাফা। উৎপাদনের উপকরণের অর্জিত আয়টা আমি তোমাদের একটি গ্রাফের সাথে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইখানে যে গ্রাফটি তোমাদের দেখানো হচ্ছে, সেখানে দেখো আমরা মধ্যস্বত্বভোগকারীদের আধিপত্যের কারণে দ্রব্যটি কীভাবে প্রভাবিত হয় বাজারে আসার আগে। তারপর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, যে তোমরা জানো বাংলাদেশ একটি প্রাকৃতিক দুর্যোগের দেশ, এইখানে বন্যা আছে, খরা আছে। তারপর উৎপাদনকারীরা ঋণ সুবিধা যে পেয়ে থাকেন, সেখানে ক্ষেত্রে নানা রকম সুবিধা অসুবিধা আছে। বিদ্যুৎ সরবরাহের কারণে অনেক সময় উৎপাদন বাধাগ্রস্ত হয়। তো আমরা এইসব ক্ষেত্রে আমরা 2টি প্রতিবন্ধকতা, অর্থনৈতিক অগ্রগতির 2টা প্রতিবন্ধকতা এর সাথে সম্পর্কিত, সেগুলো নিয়ে একটু আলোচনা করছি। কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতা। বাংলাদেশকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগের দেশ। প্রাকৃতিক দুর্যোগ কৃষিক্ষেত্রে উন্নয়নের একটি বড় বাধা। প্রতি বছর আমরা বিভিন্ন অঞ্চলে বন্যা, ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি ইত্যাদির কারণে দুর্যোগ কবলিত হয়ে পণ্য উৎপাদন বাধাগ্রস্ত হয়। আবার উৎপাদন পর্যায় থেকে বাজারজাত করা পর্যন্ত সব ক্ষেত্রে দালাল এবং মধ্যস্বত্বভোগীদের আধিপত্যের ফলে প্রকৃত উৎপাদকরা অনেক সময় পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন। ফলে তারা উৎপাদনের উৎসাহ হারিয়ে ফেলেন এবং নতুন উদ্যোগ নিতে, অর্থাৎ পণ্য উৎপাদনের নতুন ইনিশিয়েটিভ নিতে তারা আগ্রহী হন না। আর শিল্পক্ষেত্রে যে প্রতিবন্ধকতার কথা আমরা বলছি, অর্থনৈতিক অবকাঠামোর দুর্বলতা ও শিল্পক্ষেত্রে অগ্রগতি একটি বড় বাধা। প্রয়োজনীয় সংখ্যক স্থল, নৌ ও বিমানবন্দরের অভাব, বিদ্যুৎ, জ্বালানি ও গ্যাসের উচ্চ মূল্য, এগুলো উৎপাদন ও সরবরাহের অপর্যাপ্ততা, রাস্তাঘাট, সেতু ইত্যাদির অপ্রতুলতা এবং অনুন্নত অবস্থা নতুন শিল্প স্থাপন এবং উৎপাদন বৃদ্ধির বড় প্রতিবন্ধক। এছাড়া ব্যাংক ঋণ সুবিধা শিল্প খাত উন্নয়নের জন্য অপরিহার্য। বাংলাদেশের চাহিদার তুলনায় ঋণ সুবিধাটা তোমরা জানো খুবই অপ্রতুল। নতুন উদ্যোক্তাকে উৎসাহিত করতে হলে আমাদের ঋণ সুবিধা নেওয়ার যে উদ্যোগ আমাদের নিতে হবে এবং এগুলো আস্তে আস্তে নিচ্ছে। এখন আসি আমাদের জাতীয় উৎপাদনের সর্বশেষ যে পরিমাপটি, সমাজের মূল ব্যয়, সেটি নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা শেষে আমরা জাতীয় উৎপাদনের আলোচনাটি
শেষ করব। সমাজের মোট ব্যয় বলতে আমরা কি বুঝি? উৎপাদিত সব সমাজে যেসব দ্রব্য আমরা ভোগ করব। মোট জাতীয় উৎপাদনের যে তিনটি পরিমাপকের বিষয়ে আমরা আলোচনা করেছি, পূর্ববর্তী পাঠে আলোচনা করেছি উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবা এবং উৎপাদনের উপকরণের অর্জিত আয় নিয়ে। এখন আলোচনা করব সমাজের মোট ব্যয় নিয়ে। অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমরা একটি ছকে দেখতে পাচ্ছি অর্থনৈতিক প্রবৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধির নিম্ন হার, মাথাপিছু আয় এবং অনেক আরও ভাবে প্রভাবিত হয়। তো সমাজের মোট ব্যয় কিভাবে নির্ণয় করা হয় এটা আমরা আলোচনা করব। সমাজের মোট ব্যয়ের ভিত্তিতে মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা হয়। এই পদ্ধতি অনুসারে কোনো নির্দিষ্ট সময়ে দেশের সমস্ত ধরনের ব্যয় যোগ করলে মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য পাওয়া যায়। কোনো দেশের মোট আয় দুভাবে ব্যয়িত হতে পারে, আমরা দুভাবে মোট আয়টাকে ব্যয় করতে পারি। সেটি হচ্ছে ভোগ্যদ্রব্য ও দ্রব্য কেনার জন্যে এবং বিনিয়োগ করার জন্যে। আমরা যে ব্যবসায়ী তাদের আমরা প্রধানত তিনটি শ্রেণীতে বিন্যাস করতে পারি: সরকার, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণ। কোনো নির্দিষ্ট সময়ে, মনে করে সাধারণত এক বছরে, সরকারি, প্রাতিষ্ঠানিক এবং বেসরকারি ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয়ের সমষ্টি ওই দেশের ওই সময়ের মোট জাতীয় উৎপাদন। মোট জাতীয় উৎপাদনকে অনেক সময় মোট জাতীয় আয়ও বলা হয়ে থাকে। যে কোনো সরল অর্থনীতিতে মোট জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট জিএনপি ও মোট জাতীয় আয় গ্রস ন্যাশনাল ইনকাম জিএনআই একই হতে পারে। আমরা জানি কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশে উৎপাদিত মোট দ্রব্য সামগ্রী সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলে। কিন্তু এর সঙ্গে সমাজের মোট আয় বা মোট ব্যয়ের সমতা নাও হতে পারে। উৎপাদন প্রক্রিয়া চালু রাখার জন্য ব্যবহৃত মূলধন সামগ্রী, যেমন কলকারখানা, যন্ত্রপাতি ইত্যাদির ক্ষয়ক্ষতি পূরণের জন্য মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য থেকে কিছু অংশ পৃথক করে রাখা হয়। উৎপাদনের উপাদানসমূহের আয়ের মধ্যে এই অংশটি অন্তর্ভুক্ত করা হয় না। তাই মোট জাতীয় উৎপাদনের আর্থিক মূল্য এবং উৎপাদনের উপাদানসমূহের আয়, খাজনা, মজুরি, সুদ ও মুনাফা বা জাতীয় আয় এক নয়। তবে আলোচনার সুবিধার জন্য অনেক সময় জাতীয় উৎপাদন ও মোট জাতীয় আয়কে সমার্থকভাবে ব্যবহার করে থাকি আমরা বা ব্যবহার করা হয়। আমরা আলোচনা করব মোট দেশজ উৎপাদন বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নিয়ে। মোট দেশজ উৎপাদন হচ্ছে দেশের ভেতরে অবস্থানকারী দেশের সকল জনগণের চূড়ান্ত পর্যায়ে উৎপাদিত দ্রব্যমূল্যের অর্থমূল্যের সমষ্টি। চূড়ান্ত পর্যায়ে উৎপাদিত দ্রব্য সামগ্রীর অর্থমূল্যের সমষ্টি, অর্থাৎ সাধারণত এক বছরে দেশের সীমার ভেতর অবস্থানকারী সকল নাগরিকের উৎপাদিত সকল দ্রব্যের অর্থমূল্যের সমষ্টি হচ্ছে মোট দেশজ উৎপাদন। এখন আমরা আলোচনা করব, যদি মোট জাতীয় উৎপাদন শুধু নাগরিকদের উৎপাদন হিসেবে গণ্য হবে। মোট দেশজ উৎপাদন বলতে শুধু মোট জাতীয় উৎপাদন মোট দেশজ উৎপাদনের চেয়ে মোট জাতীয় উৎপাদন মোট দেশজ উৎপাদনের চেয়ে কম হতে পারে, আবার বেশিও হতে পারে, আবার সমানও হতে পারে। তবে সাধারণত জিএনপি বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের চেয়ে বেশি বা কম বা সমান কখনো হয় না। এখন আমরা আলোচনা করব মাথাপিছু আয় নিয়ে। মাথাপিছু আয় হলো কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের নাগরিকদের গড় আয়। মাথাপিছু আয় দুইটি পৃথক মান দ্বারা নির্ধারিত হয়: মোট জাতীয় আয় এবং মোট জনসংখ্যা। কোনো নির্দিষ্ট সময়ে কোনো দেশের মোট জাতীয় আয়কে সেই দেশের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু জাতীয় আয় বা জাতীয় আয় পাওয়া যায়। মাথাপিছু আয়কে আমরা নিম্নলিখিতভাবে একটি সূচক দ্বারা প্রকাশ করতে পারি। মাথাপিছু আয়, মোট জাতীয় আয় এবং মোট জনসংখ্যা। মাথাপিছু আয় ব্যক্তির জীবনযাত্রার মান নির্ধারণ করে। উচ্চ মাথাপিছু আয় উন্নত জীবনমান নিশ্চিত করে। তবে জীবনমান নির্ধারণের জন্য উচ্চ মাথাপিছু আয়ের সাথে দ্রব্যমূল্যের বিষয়টিও বিবেচনায় নিতে হবে। আমরা প্রকৃতপক্ষে কোনো দেশের জনগণের মাথাপিছু আয় যদি বছরে দ্বিগুণ হয়ে যায়, তবে ওই একই দ্রব্যের সাথে দ্রব্যের মূল্যস্তরও দ্বিগুণ হবে। তাহলে প্রকৃতপক্ষে জীবনযাত্রার মান একই থাকবে।
কারণ ওই দ্বিগুণ আয় দিয়ে ব্যক্তি প্রকৃতপক্ষে একই পরিমাণ দ্রব্য সেবা ক্রয় করতে পারবে। অর্থাৎ তার আর্থিক আয় দ্বিগুণ হলেও তার প্রকৃত আয় বৃদ্ধি পায়নি, কারণ আর্থিক আয় ও দ্রব্যমূল্য একই হারে বৃদ্ধি পেয়েছে। তবে মূল্যস্তর অপরিবর্তিত থেকে মাথাপিছু আয় বাড়লে জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে এবং মাথাপিছু আয় কমলে জীবনযাত্রার মান হ্রাস পাবে। আমি একটি সংকেতের সাহায্যে মাথাপিছু আয় প্রকাশ করলে আমরা দেখতে পাই এটাকে কি বলে, এটাকে কি বলে? মাথাপিছু আয় ধরি মোট জাতীয় আয় ডিভাইডেড বাই মোট জনসংখ্যা। মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে আমরা একটি দেশের মাথাপিছু আয় পাবো। ওয়াই বার ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই পি, যেখানে ওয়াই বারকে আমরা মাথাপিছু আয় নির্দেশ করছি, ওয়াই দ্বারা বোঝাচ্ছি মোট জাতীয় আয়, পি দ্বারা বোঝাচ্ছি মোট জনসংখ্যা। মনে করো যে কোনো একটি সাল যদি আমরা ধরি, 2011 সালের মধ্য সময়ে বাংলাদেশের মোট জনসংখ্যা 14 কোটি এবং ওই সময়ে জাতীয় আয় 7,000 কোটি মার্কিন ডলার। আমরা জানি ওয়াই বার ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই পি। এখন মোট জাতীয় আয় যদি 7,000 কোটি মার্কিন ডলার হয় এবং জনসংখ্যা যদি হয় 14 কোটি, তাহলে আমরা ওয়াই বার বা মাথাপিছু আয় পাচ্ছি ওই এক বছরে সেই দেশের 500 মার্কিন ডলার। তাহলে আবার জাতীয় আয়ের বন্টন যদি সুষম না হয়, তাহলে মাথাপিছু আয় বাড়লেও অধিকাংশ জনগণের জীবনমান নিচুই থাকে, কারণ মাথাপিছু আয় একটি গড় মান। জনগণের একটি ক্ষুদ্র অংশের মাথাপিছু আয় অনেক বেশি, অথচ বৃহদাংশের আয় অনেক কম হলেও উভয় অংশের মাথাপিছু আয়ের গড় মান এমন হতে পারে যাতে মনে হয় যে জনগণের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। কিন্তু মোট জাতীয় আয়ের এরকম অসম বন্টন হলে বেশিরভাগ মানুষের মাথাপিছু আয় মাথাপিছু জাতীয় আয়ের চেয়ে কম হবে, ফলে অধিকাংশ মানুষের জীবনযাত্রাও উন্নত হবে না। তবে যে দেশে জাতীয় আয়ের সুষম বন্টন আছে, সেই সব দেশে মাথাপিছু আয় বাড়লেও মূল্যস্তর অপরিবর্তিত থাকলে বা আয় বৃদ্ধির চেয়ে কম হারে বৃদ্ধি পেলে জীবনযাত্রার মানও বৃদ্ধি পাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অর্থনীতির নির্ধারকসমূহ এবং অর্থনীতির প্রকৃতিসমূহ একাদশ অধ্যায়ের এই আলোচনায় অর্থনৈতিক নির্দেশক, মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় আয় এবং জাতীয় আয় নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। যদি তোমরা পাঠ্য বই আর একটু ব্যাপকভাবে বাড়িতে পড়াশোনা করো এবং আত্মস্থ করার চেষ্টা করো, তাহলে তোমরা এই বিষয় থেকে খুব ভালো সৃজনশীল এবং বহু নির্বাচনী প্রশ্নসমূহের উত্তর করতে পারবে। মূল কথা হলো তোমরা পাঠ্য বইটি এবং অধ্যায়ের নির্দিষ্ট অংশটি খুব ভালোভাবে পড়াশোনা করবে। আমরা আগামী ক্লাসে আরও অনেক অধ্যায় নিয়ে আলোচনা করব। এখন তোমাদের 2টি প্রশ্ন দিচ্ছি, তোমরা চট করে খাতা কলম নিয়ে বসো। খাতা কলম নিয়ে আসার জন্য তোমাদের আমি 1 মিনিট সময় দিলাম। আমরা অর্থনৈতিক নির্দেশকসমূহের যে অংশটি নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, সেখান থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের ক্লু আকারে দিচ্ছি। এই প্রশ্ন পাঠ থেকে এই প্রশ্নের অংশগুলো তোমরা ভালোভাবে পড়াশোনা করলে ভালো সৃজনশীল প্রশ্ন, বহুমাত্রিক সৃজনশীল প্রশ্ন এবং বিভিন্ন ধরনের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরে যে মূল উপাদানটা পাঠ্য বইতে আছে সেটি তোমরা পেয়ে যাবে। অর্থাৎ আমি আমার মনিটরে 2টো প্রশ্ন দিচ্ছি, সেগুলো তোমরা খাতায় লিখে নাও। সেগুলোর পাঠটি পড়াশোনা করলে তোমরা ভালোভাবে এই পাঠটি আত্মস্থ করতে পারবে। আশা করি তোমরা খাতা কলম নিয়ে বসেছো। এখন প্রশ্নগুলো একটু লিখে নাও। তোমরা এই প্রশ্নগুলো উত্তর বাড়িতে তৈরি করার চেষ্টা করবে। আমি সংকেতের সাহায্যে প্রশ্নগুলো ক্লু আকারে প্রশ্নগুলো দিচ্ছি, তোমরা এর উত্তরটা খাতায় লিখবে। উৎপাদনের উপাদানসমূহের মোট আয় কীভাবে নির্ণয় করা হয় ব্যাখ্যা করো। মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের সাংকেতিক সূত্রটি লিখো। বিশদ আলোচনা করো। সকলকে ধন্যবাদ।